KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আর আজকে স্টেডিয়াম বুলেটিন করতে গিয়ে বারবার মনে হচ্ছে যে আমাদের কলকাতা ঘরের কাছে রাঁচিতে কি চলছে, প্রায় একটা আগ্নেয়গিরির লাভা নিষ্ক্রমণের অপেক্ষা। আসলে দেখুন, ওয়ানডে সিরিজ অনেক হয়, ওয়ানডে ম্যাচ অনেক হয়, এত ওয়ানডে ম্যাচ আজকাল হয় কি, এত টি20 ম্যাচ আজকাল হয় যে অনেক সময় হিসেবই থাকে না। কিন্তু এবারের এই যে রাঁচির ওয়ানডে ম্যাচের প্রেক্ষিতটা কমপ্লিটলি আলাদা। রাঁচির ওয়ানডে ম্যাচে অ্যাকচুয়ালি তিনটে প্রতিপক্ষ, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং গৌতম গম্ভীর। এবার ভারতের মধ্যেই একটা ভারত এ ভার্সেস ভারত বি। ড্রেসিং রুমে ধরে নিন একটা কিরম খেলাই চলছে। ভারত এ কারা? ভারতের হচ্ছে বনেদি ভারত, অর্থাৎ রোহিত শর্মার ভারত, বিরাট কোহলির ভারত, যারা আজ থেকে এক বছরও হয়নি যারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে ভারতকে, ওয়ানডেতেই জিতিয়েছে। আর অন্য ভারত আধুনিক ভারত, ঋষভ পান্তের ভারত, KL রাহুলের ভারত, ওয়াশিংটন সুন্দরের ভারত, এরা হচ্ছে আরেকটা অংশ। এবার বয়স্করা বলছে যে আমরা এখনও যথেষ্ট সক্ষম, আর গৌতম গম্ভীর তিনি থার্ড পক্ষ, তিনি বলছেন না না, এই যে আধুনিক ভারত এটাই আসল ভারত, তোমাদের বয়স হয়ে গেছে। আজকে একটা স্ট্যাটস দেখছিলাম যে যিনি এই লাস্ট টেস্ট সিরিজে ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন, সেই সাইমন হার্মার, তার স্ট্যাটসটা বিস্ময়কর। 4টে টেস্ট ম্যাচে 17টা উইকেট নিয়েছেন, অ্যাভারেজ 8.94। আমি শিওর এরাপল্লী প্রসন্নকে বেঙ্গালুরুতে ধরলে বা ভেঙ্কটরাঘবনকে আমেরিকায় ধরলে তারা বলতেন যে আমাদের দেশের হলোটা কি, যারা চিনি না জানি না একটা নাম গোত্রহীন একটা স্পিনার, সে আমাদের দেশ থেকে এতগুলো উইকেট নিয়ে চলে যাচ্ছেন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সেই লোকটির বয়স হচ্ছে 37 বছর। গম্ভীরের চিড়িয়াখানায় থাকলে তার বোধহয় খেলাই হতো না, কারণ গম্ভীরের যখন তো 35-এর বেশি হলেই বেশি বয়সী হয়ে যাচ্ছে। তাই বিরাট কোহলি, রোহিত শর্মারা এবার এমন একটা সময় ফেরত এসছেন যখন গম্ভীরের নিজের ক্রেডিবিলিটি বা নিজের পারফরমেন্সকে তলানিতে ঠেকেছে। আজকেই এবি ডিভিলিয়ার্স বলেছেন যে গম্ভীরকে ক্রিকেটার হিসেবে দেখেছি খুব ইমোশনাল ছিল, কোচ হিসেবে ইমোশনাল, কিন্তু কোচ হিসেবে এত ইমোশনাল হওয়াটা ভালো নয়। আসলে যে যেদিক থেকে পারছে কিছু না কিছু বলে দিয়ে চলে যাচ্ছে। এই ইমোশনাল গৌতম গম্ভীরই কিন্তু কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, এশিয়া কাপ জিতেছেন এবং IPL জিতেছেন ক্যাপ্টেন হিসেবে, কোচ হিসেবে। যে সাদা বলে তার ইমোশনটা যে কাজ করে না, এটা একদম বাজে কথা। ইমোশনটা সাদা বলে যথেষ্ট কাজ করেছে, কিন্তু তিনি এমন কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেটা দেখে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটের জন্য তার মগজটা যেন তৈরিই হয়নি। এবং সেই জন্যে আসমুদ্র হিমাচল জুড়ে প্লেয়ারদের গালাগাল না দিয়ে কোচের প্রতি সব কিছু ধেয়ে আসছে। প্রথমত তিনি এই যে বাঁচলেন শীতাংশু কোটাককে ব্যাটিং কোচ, যিনি সারাক্ষণ খেলা চলাকালীন যখন টেলিভিশন ক্যামেরা থাকে দেখবেন গম্ভীরের দিকে তাকিয়ে থাকেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে যে ইনি আসার পর ভারতের ব্যাটিংয়ে কি ইমপ্রুভমেন্ট হয়েছে। ভারতীয় যদি টেস্ট ক্রিকেটের রেকর্ড দেখেন অবাক হয়ে যাবেন। কোনো ভারতের ইতিহাসে হয়তো এই 1958-59 সালে হয়েছে কিনা সন্দেহ, যে 5টা টেস্ট ম্যাচ সেনা কান্ট্রির বিরুদ্ধে টানা 5টা টেস্ট ম্যাচ ভারত হেরেছে। মাঝখানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, দুটো ওটা বাদ দিচ্ছে, ওটা সেনা কান্ট্রির মধ্যে পড়ে না ওয়েস্ট ইন্ডিজের এই টিম। নিউজিল্যান্ডের সঙ্গে 3-0 আর এখানে 2-0 দক্ষিণ আফ্রিকার সঙ্গে, অর্থাৎ 5টা টেস্ট ম্যাচ ভারত কোনো উত্তরই খুঁজে পায়নি। এবার লোকে তো কোচকে বলবেই যে আপনি হঠাৎ রোহিত শর্মাকে, আপনি এবং কোচ অজিত আগারকার, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারকে মিলে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিলেন কেন? রোহিত শর্মা কী দোষ করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে উঠে? এবং তারপর আপনারা হঠাৎ শুভমন গিলকে রাতারাতি বানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। যেন বিরাট কোহলি একটা ব্যাংকের লকারে রাখা ছিল আরেকটা বিরাট কোহলি, এবার এনে এই বিরাট কোহলিকে আমি রিপ্লেস করে দিলাম। এরকম কি হয়? প্রফেশনাল স্পোর্টসে হয়? আমি এখানে স্টেডিয়াম বুলেটিনে বহুবার বলেছি যেটা HR নীতি দিয়ে একটা ক্রিকেট টিম বা একটা ফুটবল টিম চালানো যায় না। আপনি যখন ট্যালেন্ট নিয়ে ডিল করেন তখন তাদের অন্যভাবে বাটখারা দিতে হয়। আপনার যদি হাতে একটা কবিদের টিম থাকে, একটা কবির বয়স 41, আপনি বলেন না না 41 বছর হয়ে গেছে, আমার 22 বছরের কবি লাগবে। আমি ধরে নিচ্ছি কবিতায় হয়তো
ফিজিক্যাল অ্যাসপেক্ট অত ভিজিবল হয় না, কিন্তু এসব ক্ষেত্রে না ওইরকম মানদণ্ডে করা যায় না। এটা এরকম নয় যে আমি একজন অ্যাকাউন্টেন্টকে সরিয়ে দিয়ে আরেকজন অ্যাকাউন্টেন্টকে নিযুক্ত করলাম। এই ট্যালেন্টটা চলে গেলে আমি আর পাবো না। তাই এম.এফ. হুসেন যদি 85 বছর বয়সেও ছবি আঁকেন, ওটা হুসেনেরই ছবি, ওই ছবিটা অন্য কেউ আঁকতে পারবেন না। তাই বিরাট কোহলি বা রোহিত শর্মা যখন খেলেন, তারা তাদের পারফরমেন্সগুলো যদি আমরা দেখি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেগুলো যথেষ্ট ভালো। আমি মেনে নিচ্ছি যে বিরাট কোহলির অস্ট্রেলিয়ায় ভালো যায়নি ও নিউজিল্যান্ডে ভালো যায়নি, কিন্তু অস্ট্রেলিয়ায় একটা সেঞ্চুরি কিন্তু বিরাট কোহলিরই, পার্থে মনে রাখবেন, পার্থের 100টা বিরাট কোহলির 100। তাই ভারতে এখন ভারতীয় দলে একদিকে প্রাচীনদের কেল্লা, যেটাকে লাল কেল্লা, আগ্রা ফোর্ট ধরতে পারেন, একটা হচ্ছে নবীনদের তৈরি গম্বুজ। এই দুটোর মধ্যে এখন একটা লড়াই চলছে, আর তার পাশে দাঁড়িয়ে সাউথ আফ্রিকা নিশ্চয়ই হাসছে। আর সেটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, খুব দ্রুত বিরতির পর ফেরত আসবো। স্টেডিয়াম বুলেটিনে ফিরে এলাম বিরতির পরে। আপনারা সবাই বলছেন, অনেকেই বলছেন, বয়স্করা রান করতে পারছে না, তাদের তো বাদ দিতেই হবে। নতুনদের রান দেখেছেন? মানে এই তথাকথিত নতুনদের, যারা গম্ভীরের, কি বলবো, গম্ভীরের যারা আস্থাভাজন, যারা সবচেয়ে বড় আস্থাভাজন ওয়াশিংটন সুন্দর 49 ওভার বল করে 1 উইকেট পেয়েছেন 128 রানে, স্ট্রাইক রেট 294। 49 ওভার বল করেছেন, একটা উইকেট নিয়েছেন 128 রানে, স্ট্রাইক রেট 294। কি বলবেন? রবিচন্দ্রন অশ্বিনকে তো ছেটেই ফেললেন গম্ভীর একরকম, এত কানের কাছে গিয়ে প্রশংসা করছিলেন অশ্বিনের কাছে গিয়ে, যে অশ্বিন বাছেরই রিটায়ারমেন্টে চলে গেলেন। এই হচ্ছে তার রিপ্লেসমেন্টের নমুনা। এবং ভালো করে ভেবে দেখবেন যে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার পর আমাদের দেশে কিন্তু কোনো স্পিনার তৈরি হচ্ছে না। একটা স্পিনারের নাম বলুন, যে স্পিনারটা লাল বলে ভেলকি দেখাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আমার একজন বলছিলেন যে ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত, যে দেখুন বিরাট কোহলিরা রান করতে পারছিলেন না, প্রবলেমটা হয়ে গেছে গম্ভীর এবং আগরকার যাদের চুজ করেছেন তাতে ভুল চুজ করেছেন। সাই সুদর্শনের ঘরোয়া ক্রিকেট অ্যাভারেজ খুব খারাপ। অভিমন্যু ঈশ্বরন এত ভালো অ্যাভারেজ, যে 27টা 100 করেছে, 47 ওভার অ্যাভারেজ, আজ অবধি ভারতীয় দলের দরজাটা খুলল না। করুণ নায়ার, যিনি এই ধরনের উইকেটে এত ভালো খেলেন, টুইটও করেছেন, তাকে আমরা হঠাৎ করে ইংল্যান্ডের পর বয়স হয়েছে বলে ছেটে ফেললাম। অজিত আগরকার বললেন আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, দেখেছি। অজিত আগরকারের নিজের কেরিয়ারটা খুলে দেখবেন, কত সুযোগ পেয়েছিলেন। বম্বে লবির লোক বলে, সচিন টেন্ডুলকার ঘনিষ্ঠ বলে কতদিন তাকে টানা চালিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই তিনি পারফর্মও করেছেন, কিন্তু তেমনি সুযোগও পেয়েছেন। প্রবলেম হচ্ছে গম্ভীর বা আগরকারদের যেন মনে হয় তারা একটা ভিডিও গেমস খেলতে বসেছেন। এই এটা করে দিলাম, এই একে ফেলে দিলাম, একে মেরে দিলাম। এরকমভাবে টেস্ট ক্রিকেটের টিম তৈরি হয় না। টেস্ট ক্রিকেটের জন্যে একটা গভীরতা, একটা বিবেচনা, একটা শান্ত মনোভাব দরকার। টেস্ট ক্রিকেটের টিমটা একটা দুর্গা প্রতিমা তৈরি করার মতো একটা ব্যাপার। টেস্ট ক্রিকেটে ওরকমভাবে টিম হয় না, যে লেপে দিলাম, একটা ছবি করে দিলাম, এইটা লাগিয়ে দিলাম, এই ফিল্টারটা করে দিলাম, এরকমভাবে টেস্ট ক্রিকেটের টিম হয় না। টেস্ট ক্রিকেট তার আজকে 1877 সালে শুরু হয়েছে, আজ 2025-এ বসেও তার সনাতন কিছু ধর্ম হারায়নি। আর এই তরুণদের কথা বলছেন, তরুণদের রানগুলো দেখুন। ঋষভ পান্ত 4 টেস্ট ম্যাচে মোট রান 49, কে.এল. রাহুল 4 টেস্ট ম্যাচে মোট রান 68, জয়সওয়াল 4 টেস্ট ম্যাচে মোট রান 83, হচ্ছে হায়েস্ট স্কোরার। ভারতীয় ব্যাটিংয়ের কী অবস্থা! ধ্রুব জুড়েল কি না, তার বাবা সামরিক বাহিনীতে ছিলেন কার্গিল যুদ্ধে। ধ্রুব জুড়েলের ওয়ার্ক এথিক খুব ভালো। শুধু এটাই ভারতীয় দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য যথেষ্ট, যে আমার বাবা যদি সামরিক বাহিনীতে থাকে, আমার বাবা যদি কার্গিলে যুদ্ধ করে, তাহলেই আমি চান্স পেয়ে যাব। আমার তো পারফরমেন্সও লাগবে। ধ্রুব জুড়েল হয়তো ফার্স্ট ক্লাস ক্রিকেটের শেষের দিকে পারফরমেন্স ভালো, কিন্তু কোথাও কি মনে হয় যে তিনি একা ম্যাচ নিয়ে চলে যেতে পারবেন? এবার দেখুন 2027 ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকায় হবে, অর্থাৎ ভারত 2023-এ যে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি আহমেদাবাদে, সেটা জেতার চেষ্টা করবে 2027-এ প্রোটিয়াদের দেশে। এবার সেই সাউথ আফ্রিকার সঙ্গেই খেলা। সাউথ আফ্রিকার কিন্তু পেস বোলিং অ্যাটাকটা যথেষ্ট ভালো। মনে রাখবেন কাগিসো রাবাডা পুরো টেস্ট সিরিজটা খেলতে পারেননি, এবার রাবাডা কিন্তু টেস্ট সিরিজ খেলতে পারবেন। বোলিং অ্যাটাকটা লুঙ্গি এনগিডি থাকবেন, আরও ক্ষুরোধার হবে, আরও জোরালো হবে। ভারত রাঁচিতে সামলাতে পারবে? রাঁচিতে নামার পর আমরা দেখলাম বিরাট কোহলি চলে গেলেন ধোনির বাড়িতে। এটা আমার বেশি ইন্টারেস্টিং লাগলো। হতেই পারে যে বিরাট হয়তো বলেছেন যে মাহি ভাই আমি একটু কথা বলতে চাই তোমার সঙ্গে, হয়তো কোনো মনের মধ্যে কনফিউশন জমেছে, সেটা তো ক্লিয়ার করতে চান। কিন্তু এটাও ভেবে দেখুন যে ইন্ডিয়ান টিমে
তার বিরাট কোহলি যিনি কোচ, তিনি দীর্ঘদিন মাহির ভাইস ক্যাপ্টেন ছিলেন। এখন অবধি কিন্তু আমরা দেখিনি কোথাও ধোনি গম্ভীরকে নিয়ে কোথাও কিছু বলছেন। গম্ভীর জামানায় বিরাট কোহলিকে একা বাড়িতে ডেকে নিলেন, খুব সিগনিফিক্যান্ট। লালমোহনবাবু বলে কি বলতেন, হাইলি সাসপিশিয়াস। যাচ্ছে এটা ছোট্ট বিরতিতে, ফিরে এলাম বিরতির পরে। আপনাদের বলছিলাম ভারতীয় ক্রিকেটের কথা। এই অনুষ্ঠানে এর আগেও বলেছি যে ভারতের একজন ক্রিকেটিং ডিরেক্টর দরকার, কোচের ওপরে যিনি মাথার উপরে বসবেন, পুরো নকশাটা, নীল নকশাটা করে দেবেন। বারবার বলেছি রাহুল দ্রাবিড় হচ্ছে সেটার জন্য যোগ্যতম লোক, কিন্তু এখন অবধি কোনো ক্রিকেট ডিরেক্টরের খোঁজ নেই। এই জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এবং কোচের ওপর ভরসা করে আমরা চলছি। এবং এই জুড়িটা ঠিক সেলিম জাভেদের মতো বিখ্যাত জুড়ি নয়, সেই জুড়ি যারা প্রচুর সিনেমা লিখেছে, সেই সিনেমাগুলো চলেনি। এবার আসা যাক একটু ফুটবল প্রসঙ্গে। ফুটবলে এই অনুষ্ঠানে আমরা বারবার বলেছি যে জোসে মোলিনার দিন বোধহয় শেষ হয়ে গেল, এবং তাই হলো। দেখুন, পরশুদিন তাকে বলে দেওয়া হলো যে তুমি নেই, আর নতুন কোচ এসে গেছেন, নতুন কোচকে দিয়ে আমরা কোচিং করব, সার্জিও লোবেরা। এবং সার্জিও লোবেরার তার এই স্ট্যাটসটা আমি দেখছিলাম, মোহনবাগান ভক্তরা খুব আনন্দে আছেন। বলছেন 2টো শিল্ড, একটা লিগ কাপ, একটা সুপার কাপ, এই সবকটা লোবেরা জিতেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তাকে পাওয়ার জন্য, লোবেরাকে পাওয়ার জন্য একটা সময় ইস্টবেঙ্গলও মারাত্মক ইন্টারেস্টেড ছিল। তাই কলিঙ্গ কাপে যখন ইস্টবেঙ্গল জিতল, তখন কিন্তু খুব উৎসাহের সঙ্গে তারা বলেছিল যে এই কোচ আমাদের সঙ্গে শেষ মুহূর্তে বিট্রে করেছে, পাইনি আমরা। কিন্তু আমরা দেখো, আমরা এসে ঠিক কিন্তু সেই কোচকেই কোচের মাঠে হারিয়ে দিয়ে গেলাম। মোহনবাগান কিন্তু চায় লোবেরা আসুন, এবং তিনি খুব অ্যাটাকিং ফুটবল খেলেন। মোহনবাগানে যথেষ্ট টিমের যে মাল মশলা আছে, তাতে অ্যাটাকিং ফুটবলার খেলার পক্ষে উপযুক্ত। এবং কোনো কোচ যদি অ্যাগ্রেসিভভাবে খেলেন, তাহলে কিন্তু আবার কিন্তু একটা কলকাতা মাঠে বা ভারতবর্ষের বিভিন্ন মাঠে একটা বিনোদনের পসরা বসবে। মনে রাখবেন, আইএসএল হয়তো জানুয়ারির সেকেন্ড উইকে হবে, অন্তত ক্লাবগুলো তাই মনে করে। আর যেহেতু ফুটবলের বাজার খুব মন্দা, সেখানে যদি অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ফুটবল খেলে মানুষের মন টেনে নেয় সেই দৃষ্টিনন্দন ফুটবল, তাহলে তো অত্যন্ত আনন্দের কথা। কারণ এছাড়া কিন্তু ফুটবলকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। অলরেডি আমরা 142 নম্বরে নেমে গেছি। এবার মলিনাকে একটা রিভিউ মিটিংয়ে ডেকেছিলেন মোহনবাগানের কর্তারা। সেই মিটিংয়ের মলিনাকে যাই নাকি জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন সরি। কেন ম্যানেজমেন্টের বিরুদ্ধে বললেন সরি? কেন প্লেয়ারদের এরমভাবে খেলাতে পারলেন না? কেন ড্রেসিং রুম করতে পারলেন না? সরি সরি সরি। অ্যাকচুয়ালি বৈঠকে বসার আগেই লোবেরার কাছ থেকে ওরা জেনে নিয়েছিলেন যে তিনি রিলিজ পেয়ে গেছেন উড়িষ্যা থেকে। তাই মলিনার সরে যাওয়াটা ছিল নিয়ম রক্ষার, ওই বৈঠকটাও ছিল নিয়ম রক্ষার। কিন্তু তাও ওই বৈঠকে অংশ নিয়েছেন এরকম কারো কারো মনে হচ্ছে যে একটা কোচ এত সরি সরি বলছে কেন? সেই কোচের কি নিজস্ব কোনো কারেজ অফ কনভিকশন নেই যে আমি এটা করেছি, হ্যাঁ এটা করেছি, ভুল হয়েছে কিন্তু করেছি, এটা হয়তো খাটেনি, কিন্তু আমি আমার দক্ষতা অনুযায়ী, আমার মগজাস্ত্র অনুযায়ী এটাই করেছি। মলিনার এই সেদিনের ওই ইন্টারভিউ দেখে, অর্থাৎ ঠিক ইন্টারভিউ না, ইন্টারাকশন দেখে উইথ দ্য টিম ম্যানেজমেন্ট, তাদের মনে হচ্ছে ঠিক লোককেই ঠিক সময়ে বরখাস্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে লোবেরা এবার মোহনবাগানে তার লাক, তার দক্ষতা কতটা কি কাজ দেবে। কিন্তু মোহনবাগান ভক্তরা আমার মনে হয় খুব ইমপ্রেসড, এবং তারা আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন যে তাদের যে প্লেয়ারদের ঠিক করে পেট্রোদাস্ত যাদের তারা ঠিকমতো মানে কি বলবো জ্বলে উঠতে দেখতে পাচ্ছেন না, তারা আবার ভালো খেলবেন। ম্যাকলারেন গোটা ম্যাচ ভালো খেলবেন, কোনো দিন হঠাৎ করে হারিয়ে যাবেন না, তাকে বল জোগানোর লোক পাওয়া যাবে। এই যে চিন্তাগুলো, মোহনবাগান ডিফেন্স নিয়ে তো সেরকম চিন্তা নেই, দুজন বিদেশি স্টপারের জন্য, কিন্তু বাকি জায়গাগুলো নিয়ে চিন্তা আছে। টিমটা অনেক রসদ থেকেও যেন অ্যাটাকিং ফুটবল খেলতে পারছে না। আশা করা যাক যে এবার নতুন কোচের সাম্রাজ্যে আবার অ্যাটাকিং ফুটবলের আগমন ঘটবে। এখন নিচে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, খুব দ্রুত ফেরত আসবো। এবার একটু ভারত পেরিয়ে যাওয়া যাক রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা জেলে, যে জেলের কয়েদিকে নিয়ে, এক বিখ্যাত কয়েদিকে নিয়ে গোটা বিশ্বে তোলপাড় পড়ে গেছে। তিনি ইমরান খান। আমার জাস্ট মনে হচ্ছিল যে আজ থেকে 10 বছর আগে দিল্লির এক সন্ধ্যায় আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। তিনি টিকিট ধরছিলেন দুবাইয়ের জন্য। তিনি তাতে সেই ইন্টারভিউতে বলেছিলেন যে যাওয়ার সময় যেন বাঘের মতো যাই, ইঁদুরের মতো যেন না যাই, বাঘের মতো যেন যাই। যদি সত্যি যা জনশ্রুতি শোনা যাচ্ছে সে অনুযায়ী যে আদিওয়ালা জেলে যদি তাকে
প্রায় স্লো পয়জনিংয়ের ভঙ্গিতে মেরে ফেলার তোড়জোড় হয় এবং যদি কোনো দিন আগামী 2 সপ্তাহের মধ্যে সেই দুঃসংবাদ আসে তখন কি মনে হবে বাঘের পিঠে চলে যাওয়া? হতেও পারে। আজকে মেহবুব খান বলে একজন ওই পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টির একজন সহযোগী, তিনি দাবি তুলেছেন যে ইমরান খানকে আমাদের দেখানো হোক। তোমরা জেল অথরিটিরা বলছো যে তাকে নাকি 5 স্টার ফুড খাওয়ানো হচ্ছে, খবরের কাগজ নিয়মিত দেওয়া হচ্ছে, সব ঠিক আছে, তিনি নাকি দারুণ আছেন। তাই যদি হয় ইমরানের একটা 5 মিনিটের ভিডিও কল আমাদের দেখাও, আমরা জেলের বাইরে অবস্থান ধর্মঘট তুলে নেব, আমরা বাইরে বসে জাস্ট 5 মিনিট দেখাও যে হ্যাঁ আমি জীবিত আছি, এইটা প্রমাণ করো। এর উত্তরে পাকিস্তান সরকার এখনও কোনো কথা বলেনি। পাকিস্তান সাংবাদিকদের অবস্থা হচ্ছে খুব খারাপ। আমরা ফোন করলে তারা বিব্রত হচ্ছেন, কারণ তাদের সবার হোয়াটসঅ্যাপ কলও নাকি মনিটরড হচ্ছে। এমন একটা অবস্থা যেখানে রাষ্ট্র একেবারে যত রকমভাবে পেশি ফোলানো যায় সেইভাবে যারা যারা খুব সেন্সিটিভ জায়গায় মানুষজন আছেন তারা যাতে কোনো ইনফরমেশন না দিতে পারেন, ঠিক ইনফরমেশনের খোঁজ যাতে বহির্বিশ্ব না পায়, তার জন্য সমস্ত রকম চেষ্টা করে যাচ্ছেন। তাই এইরকম সিচুয়েশন আমরা জানি না শেষ অবধি কী হবে। সত্যিই কি আদিয়ালা জেলেই ইমরান খানের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আদিয়ালা জেল বয়ে আনবে, নাকি না সেখান থেকে তিনি বরাবরের মতো আবার ম্যাচ জিতে বেরোবেন? এটুকু বলাই যেতে পারে এটা তার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ। জানি না আমরা সেই ম্যাচ কোন দিকে যাবে। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অনেক আড্ডা মারলাম আপনাদের সঙ্গে, আজকে একা, অন্য কেউ ছিল না, তো সেই সুযোগে অনেক কথা বললাম। আবার আসবো। আজকের মতো বিদায় নিই, শুভরাত্রি।